Assalamu alaikum, dear all. Welcome all of you once again to our online class. And today we are going to learn about the physics of the atmosphere. And today we are going to do our honors third year course on astrophysics. So I am welcoming all of you as usual. তো আসো আমরা শুরু করি, হ্যাঁ? তোমরা দেখবা যে তোমাদের অ্যাস্ট্রোফিজিক্স কোর্সে যেই টপিকগুলো রয়েছে তার মধ্যে আমাদের প্রায় বলতে গেলে সবগুলো আলোচনাই শেষ। তো তার মধ্যে একটা টপিক হচ্ছে দ্য ফিজিক্স অফ দ্য অ্যাটমসফিয়ার। তো যাই হোক, at the very first I am expressing my gratitude to two YouTube channels, naming the one is probably Fuse Science অথবা Fuse Channel, আর একটা হচ্ছে ফেডারেল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন or এরকম কিছু একটা. So I'm expressing my gratitude to both of those channels. তো দেখো, এখানে আমরা শুরুতেই যেটা দেখব এখানে আমরা শুরুতেই যেটা দেখব যে আসলে আমাদের অ্যাটমসফিয়ার, এটার ফিজিক্সটা আসলে কি, এবং অ্যাটমসফিয়ারটা কিভাবে কাজ করে, এবং এগুলো কতগুলো লেয়ারে বিভক্ত, কোন লেয়ারে কিরকম ঘটনা হয়, এই টোটাল বিষয়টা আজকে আমরা ইনশাআল্লাহ আজকের ক্লাসে ডিটেল শিখব। আচ্ছা, লেটস স্টার্ট আওয়ার ক্লাস। আসলে আমার পিচ্চি বাচ্চা এখানে কথা বলছে। ওকে, তো আমরা এই ভিডিওটা আসলে দেখি। আচ্ছা, তো খেয়াল করো, আমরা যদি একটু ভিডিওটা সামনের দিকে যাই তো সেটা আমরা দেখতে পাবো। তো দেখতে পাচ্ছ এখানে প্লেন উঠছে, ঠিক না? তো অ্যাটমসফিয়ারের একটা আমাদের অ্যাটমসফিয়ারটা কিন্তু অনেক লম্বা, এবং যেখানে প্লেন ওড়ে সেই জায়গাটাও আসলে একটা স্পেসিফিক নাম আছে। তো আসলে অ্যাটমসফিয়ার কি? গ্যাসিয়াস এনভেলপ দ্যাট কভার্স দ্য আর্থ এক্সটেন্ডস আপ টু 1000 নটিক্যাল মাইলস ফ্রম দ্য সারফেস অফ দ্য আর্থ। এবং নট অনলি দিস, অ্যাকচুয়ালি এই অ্যাটমসফিয়ার আমাদেরকে অনেক রেডিয়েশন থেকে প্রোটেক্ট করে। যেমনি ভাবে তোমরা জানো যে গ্যামা রে বা এই টাইপের রে গুলো থেকে আমাদেরকে প্রোটেকশন দেয়। বা এগুলা আমাদের এগুলো আমাদের পশু পাখি, এগুলো আমাদের ফল ফলাদি এবং আমাদের নিজস্ব বসবাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই বিষয়গুলো জানো। তো অ্যাটমসফিয়ারের অ্যাকচুয়ালি চারটা ডিস্টিংক্ট ডিভিশন আছে। আর এই ভিডিওটা একটু পুরনো, একটু অনেক আগে করা, এই জন্য ভিডিওটা এরকম লাগছে। যেমন অ্যাটমসফিয়ারের প্রথম যে সারফেস থেকে শুরু করে, এটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, অর্থাৎ সি লেভেল টু 30,000 ফিট, এটাকে বলা হচ্ছে ট্রপোস্ফিয়ার। এবং এটা হচ্ছে অর্থাৎ এই জিনিসটা যদি আমরা একটু খেয়াল করি, দুই রকম কেন, ঠিক না? অর্থাৎ আহ, দুটো মেরু অঞ্চলে সি লেভেল থেকে 30,000 ফিট, এটার মধ্যে হচ্ছে ট্রপোস্ফিয়ার সি লেভেল থেকে 30,000 ফিটের মধ্যে থাকে, এটা হচ্ছে দুই মেরু অঞ্চলে। এবং বিষুবীয় অঞ্চলে এটা সি লেভেল থেকে 50,000 ফিটের মধ্যে থাকে। 50,000 ফিট, 50,000 ফিটের মধ্যে থাকে। তো অর্থাৎ এটা হচ্ছে আমাদের ট্রপোস্ফিয়ার, যেখানে আমরা দেখলাম যে আসলে আহ, যে যেখানে হচ্ছে আমরা দেখছি যে আসলে আলটিমেটলি এই পর্যন্ত এক্সটেন্ড করে ট্রপোস্ফিয়ারে, ঠিক না? এবং আমাদের পরিচিত যে মেঘমালা আমরা যেগুলো দেখি সবকিছু আসলে ট্রপোস্ফিয়ারেই অবস্থিত। আমরা যদি সামনে একটু আগাই, আর এখানে একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আমরা যত উপরে উঠবো টেম্পারেচার তত কমবে। এবং আহ, এখানে আসলে আরেকটা কথা একটু বলি, যদি একটু জাস্ট আমরা চেক করি, সেটা হচ্ছে declining temperature with altitude and water vapor which produces weather, অর্থাৎ মেঘগুলো আসলে এই ট্রপোস্ফিয়ারেই থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে ট্রপোপজ, অর্থাৎ সামান্য একটা রিজিয়ন আমরা দেখতে পাচ্ছি ট্রপোস্ফিয়ারের পরে, একটা সামান্য ছোট্ট একটা রিজিয়ন, এটাকে বলা হচ্ছে ট্রপোস্ফিয়ার। এবং ট্রপোস্ফিয়ারের পরে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এবং স্ট্র্যাটোস্ফিয়ার এক্সটেন্ডস ফ্রম ট্রপোপজ টু, অর্থাৎ জাস্ট আরেকবার একটু দেখি, আহ, প্রথমে ট্রপোস্ফিয়ার তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার। এই জিনিসটা জাস্ট একটু যদি আমরা দেখি যে
অর্থাৎ এক্সটেন্ডস ফ্রম ট্রপোপজ আপ টু 50 মাইলস, ঠিক না? অর্থাৎ ট্রপোপজ থেকে শুরু করে আরো 50 মাইল পর্যন্ত এটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের বৈশিষ্ট্য কি? রিলেটিভলি কনস্ট্যান্ট টেম্পারেচার, লিটল ওয়াটার ভেপর অফ টার্বুলেন্স কন্টেন্স দ্য জেট স্ট্রিমস। অর্থাৎ এখানে আসলে এই রিজিয়নে দেখা যায় যে অনেক সময় প্লেনগুলো উঠে চলে আসে। অর্থাৎ অনেক ক্ষেত্রে প্লেনগুলো উঠে চলে আসে, অর্থাৎ প্লেনগুলো যে ধোঁয়া ছাড়ে, তো সেখানে সেই ধোঁয়াগুলো কিন্তু ওখানে থাকে। বা আসলে ওইখানে বলতে গেলে আসলে খুব একটা টার্বুলেন্সও নেই। হ্যাঁ, আচ্ছা। তো প্রথমে ট্রপোস্ফিয়ার, তারপর স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর আয়নোস, এবার হচ্ছে আয়নোস্ফিয়ার। আমরা যদি আয়নোস্ফিয়ারটা একটু দেখি, তো আয়নোস্ফিয়ার কি এক্সটেন্স ফ্রম 50 মাইলস আপ টু 600 মাইলস। অর্থাৎ আহ, আমরা যেটা দেখলাম, এবং এখানে একটা লাইন আছে, সেই লাইনটার নাম হচ্ছে ভ্যান কারমেন্স লাইন। তো হোয়াট ইজ ভ্যান কারমেন্স লাইন? ভ্যান কারমেন্স লাইন হচ্ছে সোজা কথা, এই লাইনটা, এটাকে আমরা আরেক ভাবে বলি যে, খেয়াল করো আয়নোস্ফিয়ারের একটা বিশেষত্ব কি, যে প্রোটেকশন ফ্রম আলট্রাভায়োলেট রেইজ। যেমন আমরা অনেক সময় বলি না যে ওজোন লেয়ার, ঠিক না? আসলে এই ওজোন লেয়ারটা আয়নোস্ফিয়ারেই অবস্থিত, এবং 50 miles high mark, this is called Van Karman's line. Above this line controls are ineffective. কোন কন্ট্রোল? অর্থাৎ এর উপরে যদি কোনো এয়ারক্রাফট ওঠে, তাহলে কিন্তু সেই এয়ারক্রাফট আর কোনোভাবেই কন্ট্রোল করা যাবে না। এটাই বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে সোজা কথা ভ্যান কারমেন্স লাইন। তো এরপর এক্সোস্ফিয়ার, আমরা যদি এক্সোস্ফিয়ারের ব্যাপারটা একটু দেখি, extends from 600 miles up to 1000 miles, the past 1000 miles. Exosphere approaches the vacuum of space, approaches the vacuum. The gaseous molecules rarely collide, need an artificial environment to sustain life. এই এক্সোস্ফিয়ারের ব্যাপারটা হচ্ছে আসলে এরকম। এবং আহ, খেয়াল করে দেখো, এবং অ্যাটমসফিয়ারে কিন্তু অক্সিজেন থাকে 20%, নাইট্রোজেন 78%, এবং অন্যান্য গ্যাস থাকে 0.97%। এবং অক্সিজেন আর নাইট্রোজেনটাই মূলত আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, এটা আমরা জানি। And as we ascend to altitude, the percentage of nitrogen and oxygen remain constant. খেয়াল করো, এটা কিন্তু একটা ইন্টারেস্টিং আইডিয়া, যে আমরা যতই উপরে উঠি না কেন, তাহলে এখানে যতই আমরা উপরে উঠি না কেন, অর্থাৎ দেখা যায় যে নাইট্রোজেন এবং অক্সিজেনের এই পার্সেন্টেজটা সেম থাকে। তাহলে প্রশ্ন হচ্ছে যে যত উপরে উঠা যায়, তাহলে পাইলট বা যারা প্যারাসুট যারা চালান, বা যারা স্কাই ডাইভিং করেন, তারা কেন সমস্যা ফেস করেন, ঠিক না? তো অর্থাৎ এটাই বলা হচ্ছে, ইফ দ্য ফাংশনাল পার্সেন্টেজ রিমেন্স কনস্ট্যান্ট, then why do pilots, skydivers and mountain climbers have trouble at altitude? What is the answer? The answer is the pressure drop. The answer is the pressure drop. অর্থাৎ হিউজ প্রেসার ড্রপ হয়, যে কারণে আসলে সবাই এই প্রবলেমগুলো ফেস করেন। অর্থাৎ আমরা যদি সামনে একটু আগাই, what's the reason? The reason is the pressure drop. So there is a drop in atmospheric pressure, ঠিক না? তো যাই হোক, আমরা যদি বিষয়টাকে এভাবে দেখি, খেয়াল করে দেখো, সো অ্যাটমসফিয়ারিক প্রেসার, সো হোয়াট ইজ অ্যাকচুয়ালি অ্যাটমসফিয়ারিক প্রেসার? আমরা যদি এই জিনিসটাকে এভাবে বলতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি যে atmospheric pressure is the combined weight of all atmospheric gases creating a force at any given point on the surface of the earth. ঠিক না? আমরা এইভাবে atmospheric প্রেসারটাকে ডিফাইন করতে পারি। আচ্ছা, আহ, যেমন আমরা বলে থাকি, তোমরা জানো যে 1 atmospheric pressure, ঠিক না, 1,01,325 প্যাসকেল, বা 76 সেন্টিমিটার পারদ চাপ। আমরা যে কথাটা আসলে বলে থাকি 76 সেন্টিমিটার পারদ চাপ, বা
760 মিলিমিটার, যেটা আসলে মার্কারি যে প্রেসার সেটাকে। তো এইটা কিভাবে সেট করা হলো? আসলে 1924 সালে দ্য ইউএস ওয়েদার ব্যুরো অ্যান্ড দ্য ব্যুরো অফ স্ট্যান্ডার্ডস set forth a group of values to measure atmospheric pressure. তো তারা ওখানে আসলে অ্যাটমসফিয়ারিক প্রেসার ওয়ার্ল্ড ওয়াইড মেজার, তারা মানে ওয়ার্ল্ড ওয়াইড যাতে প্রচলন করা যায় সেজন্য একটা তারা অ্যাটমসফিয়ারিক প্রেসার মেজার করেছিলেন। তো সেই মেজারমেন্টটাই আসলে সারা পৃথিবীতে বর্তমানে ব্যবহৃত হচ্ছে। তো সেই মেজারমেন্টটা আসলে আমরা একটু দেখি। The true weight of the atmospheric at sea level at standard is 14.7 pounds per square inch. Standard atmospheric pressure can be expressed in several different forms. এটা পাউন্ড পার স্কয়ার ইঞ্চে বললাম। যেমন if measured in millimeters of mercury, standard pressure at sea level is 760 millimeter পারদ চাপ, অর্থাৎ আমরা যেটাকে ব্যারোমিটার বলি। When measured in inches of mercury, the sea level standard is 29.92, অর্থাৎ তুমি যদি ইঞ্চিতে নাও সেক্ষেত্রে হচ্ছে এইটা হবে, এটা ঠিক না? এবং এই জন্যই এয়ারক্রাফট গুলোতে আমরা যদি দেখি যে এই মেজারমেন্ট গুলো থাকে, তো সেখান থেকে আসলে ট্রু পাইলটরা খুব সহজেই বুঝতে পারেন। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে what are the laws or physical laws associated with this change? তো আমরা এখন দেখবো, আমরা আসলে চারটা ল সম্পর্কে এখন দেখবো, যে এই চারটা ফিজিক্যাল গ্যাস লজ, এবং এগুলা কম বেশি আমাদের কাছে পরিচিত। তার মধ্যে একটা তো খুবই পরিচিত, সেটা হচ্ছে বয়েলস ল। অর্থাৎ অ্যাটমসফিয়ার থেকে আমরা যতই উপরে উঠি না কেন, আলটিমেটলি এই ল গুলো সব জায়গায় কার্যকর। তো আমরা এখন দেখি, তো প্রথমে যদি আমরা একটু আগাই, তো বয়েলস ল। What is the Boyle's law? A volume of gas is inversely proportional to the pressure exerted on the gas with temperature remaining constant. যেটা আমরা জানি, P is proportional to 1 by V। যে কারণে দেখা যায় যে বেলুনগুলোর ক্ষেত্রে আমরা যদি দেখি যে কোনো বেলুন যখন ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে যাওয়া শুরু করে, তখন কিন্তু তার তখন কিন্তু তার হচ্ছে সেটা অনেক বেশি স্ফীত হয়, বা সেটা অনেক বেশি আরো বড় হয়। এটার কারণ কি? কারণ নিচে প্রেসার থাকে, ভলিউম থাকে, তো যত আস্তে আস্তে উপরে উঠা যায়, তো দেখা যাচ্ছে টেম্পারেচার একটা লেভেলে কনস্ট্যান্টই থাকে, কিন্তু দেখা যায় যে প্রেসার খুব দ্রুত ড্রপ করে। তো সেই কারণে প্রেসার যদি ড্রপ করে তাহলে ভলিউমটাকে বাড়তে হয়। তো আলটিমেটলি এই সিস্টেমটা যদি না থাকে তাহলে কিন্তু বেলুন ওখানে খুব সমস্যায় পড়ে, এবং দেখা যায় যে বেলুন চুপসে যায়, বা বেলুনে কোনো মনুষ্যবাহী বেলুনের ক্ষেত্রে একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। এই জন্য বেলুনে সবসময় এই সিস্টেমগুলো রাখা থাকে। অর্থাৎ দিস ইজ দ্য বয়েলস ল, অ্যাকর্ডিং টু বয়েলস ল। এবং এটার উপর ভিত্তি করে আমরা যত উপরে উঠি আমাদের ভেতরেও আসলে ইনার অনেক ঘটনা ঘটতে পারে। আরেকটা হচ্ছে হেনরিজ ল। So what is the Henry's law? When the pressure over a liquid is decreased, the gas in the liquid also decrease. এর অন্যতম ভালো এক্সাম্পল কি? যে আমরা জানি কোকের বোতলে কোকের বোতলে আমরা জানি যে অনেক হাই প্রেসারে কিন্তু কোক ভরা থাকে। তো যখন আমরা এটা খুলি, সাথে সাথে কিন্তু দেখা যায় যে কিছুটা কোক উপরে উঠে আসে বা বাইরে বের হয়ে আসে, অনেক সময় কোক পড়েও যায়। এবং তুমি যদি অনেক বেশি ঝাঁকায় এই কাজটা করো, তাহলে আলটিমেটলি কোকটা পুরো অনেক স্পিডে বের হয়ে আসবে। অ্যাকচুয়ালি দিস ইজ হ্যাপেন্ড অ্যাকর্ডিং টু হেনরিজ ল। অর্থাৎ আমরা যদি জিনিসটা একটু দেখি, যেমন এই এক্সাম্পলটা আমরা যদি একটু খেয়াল করি, ultrasound heart with no gas bubble, ultrasound heart at 30,000 feet with gas bubbles. আচ্ছা, এই এই কথাটা কেন বলা হলো? কারণ আমরা একটু আগে বলেছি যে যত উপরে বসা যায় আসলে মানুষের মধ্যে গ্যাস ট্র্যাপড অবস্থায় থাকতে পারে। তো এই কথাটাই বলা হচ্ছে।
যে অর্থাৎ একই মানুষের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যদি জিনিসটাকে এভাবে চিন্তা করি, অর্থাৎ জাস্ট একটু যদি আমরা একটু ব্যাকে যাই, যে গ্যাস ক্যান বি ট্র্যাপড উইদিন দ্য হিউম্যান বডি, অর্থাৎ এই জিনিসটা যদি আমরা দেখি আল্ট্রাসাউন্ড হার্ট উইথ নো গ্যাস বাবলস, অর্থাৎ এটা ভূপৃষ্ঠে বলা হচ্ছে যে আমরা হার্টের আল্ট্রাসাউন্ড করছি কিন্তু হার্টের মধ্যে কোনো গ্যাস বাবল দেখা যাচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে 30,000 ফিট উপরে যদি আল্ট্রাসাউন্ড করা হয় তাহলে দেখা যায় যে সেখানে গ্যাস বাবলগুলো রয়েছে। সো এয়ার ক্যান বি ট্র্যাপড অ্যাট হাই অ্যালটিটিউড। Now, the Dalton's law. The Dalton's law, what is the Dalton's law? The total pressure of a mixture of gas is equal to the sum of the partial pressure of each gas in the mixture. এটা কিন্তু আমরা সবাই আমাদের এইচএসসি লাইফেই পড়েছি। This is the Dalton's law. So, air molecules at sea level, air molecules at altitude. তো দেখা যাচ্ছে এই ছবিটা তোলা আসলে অনেক হাই অ্যালটিটিউডে একটা এয়ারক্রাফটের ভেতরে এনারা আছেন। তো তাদের দেখা যাচ্ছে নিঃশ্বাসের সমস্যা হয়। আচ্ছা, আরেকটা হচ্ছে the Graham's law. So what is the Graham's law? A gas will diffuse from an area of high concentration to an area of low concentration. Okay, so this is called Graham's law. So this law is also applicable in our atmosphere. এবং আমরা এটাই কিন্তু সবসময় দেখি। তো যাই হোক, এটা আমরা দেখছি একটা এয়ারক্রাফটের ছবি। এবার তিনটা মেজর physiological zones. The physiological efficient zone ranges from sea level to 10,000 feet. অর্থাৎ সি লেভেল থেকে 10,000 ফিটের মধ্যে আমাদের নিঃশ্বাসে খুব একটা তেমন সমস্যা হয় না। সি লেভেল থেকে আপ টু 10,000 ফিট, এটা হচ্ছে ফিজিওলজিক্যালি এফিশিয়েন্ট জোন। কিন্তু দেখা যায় যে আমরা যখন এটা ক্রস করব তখনই কিন্তু হাইলি প্রেশার ড্রপ হয় এবং নিঃশ্বাসের রীতিমতো সমস্যা হয়। এটাকে কি বলা হচ্ছে ফিজিওলজিক্যালি ডেফিশিয়েন্ট জোন হুইচ রেঞ্জেস ফ্রম 10,000 ফিট টু 50,000 ফিট, যেখানে আসলে এয়ারক্রাফট ক্যারিয়ার গুলো মুভ করে এবং এয়ারক্রাফটের ভিতরে এই জন্য আর্টিফিশিয়ালি অক্সিজেনের অনেক সাপ্লাই থাকে। এবং তারপর হচ্ছে স্পেস ইকুইভ্যালেন্ট জোন এক্সটেন্ডস ফ্রম 50,000 ফিট টু স্পেস, এবং ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, এগুলো সবকিছু আসলে এখানেই। এখানে সম্পূর্ণ স্পেশালিস্ট দে আর সুটেড so that they can artificially they can take oxygen, otherwise they will die. আর এটা কি? এটা হচ্ছে সোজা কথা, এটা হচ্ছে যেটা আসলে স্পেস জোন, সেখানে above the Armstrong line. So where is the Armstrong line? So it's 63,000 feet is where body fluids boil. ঠিক আছে, এখানে বলা হচ্ছে। সো আমরা যা যা শিখলাম আমরা যদি জাস্ট একটু শর্টে রিভিউ করি, অর্থাৎ আমাদের অ্যাটমসফিয়ার আমরা দেখলাম, আমাদের অ্যাটমসফিয়ার কি এটা দেখলাম, আমাদের অ্যাটমসফিয়ারে চারটা লেয়ার মূলত: ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার এন্ড এক্সোস্ফিয়ার। এবং ডিক্রিজিং প্রেসার, ইনক্রিজিং অ্যালটিটিউড, অর্থাৎ যত বেশি অ্যালটিটিউড ইনক্রিজ করা হবে তত বেশি প্রেসার ডিক্রিজ হবে। এন্ড দ্য ফিজিক্যাল লস, বলস ল, হেনরিস ল, ডাল্টনস ল, গ্রাহামস ল, they are associated here. And the three physiological zone,
physiologically efficient zone, physiologically deficient zone, and space equivalent zone। ঠিক না? তো সোজা কথা, জাস্ট আমরা একটা ধারণা পেলাম। তো এবার আমরা আসো আর একটা ভিডিও দেখি, যেখানে আমাদের ধারণাটা ফার্দার একটু ক্ল্যারিফাইড হবে। ওকে, লেটস সি ইট। আমি তোমাদের ওখানে নিয়ে যাচ্ছি। ওকে, ফাইন। তো এটা ফিউজ স্কুল, আই এম এক্সপ্রেসিং মাই গ্র্যাটিটিউড টু দেম। দেখতেই পাচ্ছ, এটা আমাদের অ্যাটমসফিয়ার, ঠিক না? অর্থাৎ এই অ্যাটমসফিয়ারের জন্য কিন্তু আমাদের বিশাল সৌভাগ্য। এই অ্যাটমসফিয়ার না থাকলে পৃথিবীতে এক মুহূর্তেও কোনো প্রাণী বাঁচতে পারতো না, এক মুহূর্তের জন্যও না। তো খেয়াল করো, এবং আসলে আমাদের সোলার সিস্টেম একমাত্র একমাত্র আর্থেরই অ্যাটমসফিয়ার আছে, আর কোনো গ্রহেরই কোনো অ্যাটমসফিয়ার নেই। এবং অ্যাটমসফিয়ারের মধ্যে 78% নাইট্রোজেন, 21% অক্সিজেন, 0.93% আর্গন, 0.04% কার্বন ডাইঅক্সাইড, 0.03% নিয়ন, হিলিয়াম, মিথেন, ক্রিপ্টন, হাইড্রোজেন অ্যান্ড ওয়াটার ভেপার। এবং আগেই বলেছি যে atmosphere protects us from the outside radiation like gamma ray and other radiations। এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই আমাদের মেঘমালা এগুলো সবকিছুই অ্যাটমসফিয়ারের জন্যই হয়। এবং আরো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমাদের আকাশ যে নীল, এটাও আমাদের অ্যাটমসফিয়ারের জন্যই হয়। অন্যান্য সমস্ত গ্রহ থেকে তুমি যদি আকাশকে দেখো, সেটা কখনোই নীল দেখাবে না, সেটা দিনের বেলা রাতের বেলা সবসময় আসলে কালো দেখাবে। শুধুমাত্র পৃথিবীর আকাশকেই নীল দেখা যায়, এটা আসলে কারণ আমাদের অ্যাটমসফিয়ার। এবং সামনে এই বিষয়গুলো আমরা আরো ফার্দার দেখব। তো যেটাই হোক, আমাদের এই অ্যাটমসফিয়ারের কথা আমরা যেটা বলছি, আমাদের কাছাকাছি যেটা, সোজা কথা, যেটা আমাদের ট্রপোস্ফিয়ার, আমাদের ট্রপোস্ফিয়ারটা আমাদের পরিচিত আসলে, যে আমরা এনভায়রনমেন্টের কথা বলে থাকি, সেটাই আমাদের ট্রপোস্ফিয়ার, যেখানে মেঘমালা হয়, যেটা আসলে অ্যাভারেজ টেম্পারেচার তুমি আম, বলতে পারো যে আমাদের জন্য খুবই সহনীয়। এবং সেখানে অক্সিজেন থাকে প্রচুর পরিমাণে, এই বিষয়গুলো থাকে। তো আমরা এখন লেয়ার গুলো যদি আর একটু দেখি, ঠিক আছে? অর্থাৎ জাস্ট এই জায়গাটা একটু জাস্ট আমরা একটু দেখি। আমরা আগেও দেখেছি, তারপরে আবার একটু দেখি। যেমন আমি তোমাদেরকে বলেছিলাম যে, অর্থাৎ সোজা কথা, যে আম, প্রথম যে লেয়ারটা সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। একদম শুরুর যে লেয়ার, ঠিক না? এটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। তো সেটা আসলে একটা মেজারমেন্ট ছিল, আর এটা আরেকটা মেজারমেন্ট ধরে নিতে পারো। তো এখানে আমরা টোটাল আর্থের অ্যাটমসফিয়ারকে আমরা এভাবে ভাগ করেছি। এবং অবশ্যই দিস ইজ নট ড্রন টু স্কেল, কারণ আর্থের রেডিয়াস কিন্তু অনেক বিশাল। আর্থের টোটাল রেডিয়াস হচ্ছে 6400 কিলোমিটার, তোমরা জানো, অর্থাৎ 12800 কিলোমিটার। তো এখানে দেখে মনে হচ্ছে যে আলটিমেটলি মানে আর্থের যে সোজা কথা অ্যাটমসফিয়ার, এটা মনে হয় এটার রেডিয়াস মনে হয় স্বয়ং আর্থের থেকে আসলে মানে বেশি হয়ে যায়। আসলে ঠিক মানে সরি, অ্যাটমসফিয়ারের যে পুরুত্ব, এটা মনে হয় আর্থের রেডিয়াসের থেকেও বেশি। ব্যাপারটা কিন্তু এরকম নয়। তো আমরা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি, যে একদম শুরুতে, সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। অর্থাৎ আবারও আমাদের ট্রপোস্ফিয়ার, আমাদের সেই পরিচিত মেঘমালা, যেখানে বৃষ্টিপাত, অর্থাৎ যেখানে ঘূর্ণিঝড়, সবকিছু, বজ্রপাত, যেটাই বলো না কেন, সবকিছু সেখানেই সংঘটিত হয়। সেটা হচ্ছে আমাদের ট্রপোস্ফিয়ার। তো অ্যাকর্ডিং টু দিস ভিডিও, our troposphere is extended from the surface of the earth to 14.5 kilometer above from the surface of the earth। তো 14.5 কিলোমিটার উপর পর্যন্ত দেখা যায় যে এটা আসলে বিস্তৃত, ঠিক আছে? অর্থাৎ যেটা আমরা আগের ভিডিওতে দেখলাম, অর্থাৎ আম, সেটার সাথে একটা জাস্ট কম্পেয়ার আমরা করতে পারি। তো আমরা এখানে দেখছি যে ট্রপোস্ফিয়ার 14.5 কিলোমিটার, ঠিক আছে? এর পরেরটা স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে 50 কিলোমিটার, 50 কিলোমিটার। এর পরেরটা হচ্ছে মেসোস্ফিয়ার, এটা হচ্ছে 85 কিলোমিটার। এর পরেরটা থার্মোস্ফিয়ার, এটা 90 to 500 কিলোমিটার। এর পরেরটা হচ্ছে
এক্সোস্ফিয়ার, যেটা আসলে আমাদেরকে বলা হচ্ছে আউটার স্পেস। তো আমরা এবার একটু বিষয়গুলো দেখি যে আসলে কোনটা কি। তো প্রথমে ট্রপোস্ফিয়ার খেয়াল করি। তো গ্র্যাভিটি আসলে খুবই ইম্পর্টেন্ট ভূমিকা এখানে রাখে, কারণ আমাদের গ্র্যাভিটির কারণে এর পরেরটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, যেটা 50 কিলোমিটার উইথ, এবং ওজোন লেয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার উপরেই আসলে ওজোন লেয়ার থাকে, এবং এই ওজোন লেয়ার অ্যাবসর্বস ইউভি রেডিয়েশন অ্যান্ড প্রোটেক্টস আস ফ্রম দ্য ইউভি রেডিয়েশন। এই জন্য আমরা বলে থাকি যে আসলে ওজোন লেয়ার খুব আমাদের জন্য ইম্পর্টেন্ট। এরপর এরপর মেসোস্ফিয়ার, যে মিটিওরাইট অর্থাৎ যে উল্কাপিণ্ডগুলো আসে সেই এর মধ্যে এসে আসলে প্রবেশ করে এবং বাতাসের ঘর্ষণে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, এবং বেশিরভাগ ক্ষেত্রে এটা ভস্মীভূত হয়ে যায়, অর্থাৎ এটা আমাদের উল্কাপিণ্ড থেকে প্রোটেক্ট করে। এরপর হচ্ছে আমাদের থার্মোস্ফিয়ার, যেটা আসলে যেখানে আসলে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনটা আছে। এরপর হচ্ছে আমাদের এক্সোস্ফিয়ার, দ্যাট ইজ অ্যাকচুয়ালি দেখলাম। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস বলি যে আমাদের এই এনভায়রনমেন্টের কারণেই আমরা কিন্তু শব্দ শুনি। তুমি যদি চাঁদে বা অন্য কোনো গ্রহে যাও, তোমার আমরা কোনো শব্দ শুনবো না। আমাদের স্পেসে আমরা সমস্ত শব্দ শুনি আমাদের এই অ্যাটমসফিয়ারের কারণে, ঠিক না? আমাদের অ্যাটমসফিয়ার না থাকলে আমাদের কোনো শব্দই আমরা শুনতাম না, কারণ অন্যান্য গ্রহে কোনো শব্দ শোনা যায় না। এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমাদের আর্থ যে আসলে নীল, আমি আগেই বলেছি, এটা আমাদের এনভায়রনমেন্টের কারণে, আমাদের অ্যাটমসফিয়ারের কারণে। কারণ কেন? কারণ উত্তরটা হচ্ছে, যখন সূর্যের আলো আমাদের অ্যাটমসফিয়ারে প্রবেশ করে, তো আমাদের অ্যাটমসফিয়ারে অসংখ্য, তোমরা জানো, অসংখ্য গ্যাস মলিকিউল রয়েছে বা এয়ার মলিকিউল রয়েছে। তো আসলে দেখা যায় যে সব থেকে প্রায় খুব ছোট হচ্ছে ওয়েভলেন্থ হচ্ছে নীল আলো। তো ছোট ওয়েভলেন্থ নীল হওয়ার কারণে এটা স্ক্যাটার্ড হয়ে যায়, যে কারণে আসলে আলটিমেটলি আমাদের অ্যাটমসফিয়ারকে নীল দেখায়। তো আমরা এটাই আসলে এই জায়গাটায় দেখাতে চাচ্ছি। তো আমরা যদি একটু জাস্ট দেখি, অর্থাৎ দেখলাম রেড হচ্ছে সবথেকে লংগেস্ট ওয়েভলেন্থ, আর সব থেকে ছোটগুলোর মধ্যে আসলে আরো ছোট আছে, কিন্তু ব্লু এর মধ্যে, পাঁচটার মধ্যে সব থেকে ছোট, ঠিক না? এবং আমরা যদি চাঁদে যাই, আমরা কিন্তু দেখবো আকাশ সবসময় অন্ধকার, এবং এই কারণে চাঁদের সমস্ত অ্যাপোলো ল্যান্ডিং এ সবসময় দেখা যায় যে সবকিছু অন্ধকার। নাও অ্যাটমসফিয়ারিক প্রেশার, এই ব্যাপারটা আমরা একটু দেখি। সোজা কথা, এটা আমরা আগেও দেখেছি, যে খেয়াল করে দেখি, আমরা যদি একটু জাস্ট দেখি যে আসলে অ্যাটমসফিয়ারিক প্রেশার আস্তে আস্তে কমে যায়, ঠিক না? অর্থাৎ একদম ভূপৃষ্ঠের সাথে অ্যাটমসফিয়ার প্রেশার সব থেকে হাই। এরপর আমরা যত উপরে উঠবো, অ্যাটমসফিয়ার প্রেশার কিন্তু তত কমবে। এখানে একটা ভিজুয়ালাইজ করার জন্য একটা আপাতত একটা ফিগার দিয়ে বোঝানো হচ্ছে, কিন্তু আমরা জিনিসটা আগেই অবজার্ভ করেছি। এবং আমরা দেখছি কিভাবে অ্যাটমসফিয়ার প্রেশারটা আসলে ড্রপ হয়, এবং একটা পর্যায়ে গিয়ে কিন্তু আসলে কোনো অ্যাটমসফিয়ার প্রেশার থাকে না। এটা হচ্ছে স্পেস থেকে, সোজা কথা, ভূপৃষ্ঠের 500 কিলোমিটার পর্যন্ত অ্যাটমসফিয়ার প্রেশার থাকে। এরপরে কিন্তু আর কোনো অ্যাটমসফিয়ারিক প্রেশার থাকে না, ঠিক আছে? সুতরাং ওর বাইরে যেতে হলে কিন্তু অবশ্যই স্পেশালি সুটেড হয়ে যেতে হবে, আদারওয়াইজ উই ক্যান নট সার্ভাইভ। তো এটা একটা গ্রাফিক্যাল অ্যানালাইসিস, যেখানে আসলে দেখাচ্ছে যে সোজা কথা কিভাবে অ্যালটিটিউডের সাথে অ্যাটমসফিয়ারিক প্রেশারটা আসলে চেঞ্জ হয়, ঠিক না? কিলো প্যাসকেল আমাদের খুবই পরিচিত ইউনিট। আমরা কিন্তু জানি যে সি লেভেল হচ্ছে 100 কিলো প্যাসকেল, 1,0325 প্যাসকেল এক্স্যাক্টলি, বা 1,00,000 প্যাসকেল, অর্থাৎ 100 কিলো প্যাসকেল। সুতরাং সি লেভেল থেকে আমরা যত উপরে উঠবো, ঠিক না, আমাদের অ্যালটিটিউড যত উপরে উঠবে, তো দেখা যাচ্ছে যে আলটিমেটলি আসলে দেখা যাচ্ছে যে আম, কি বলা যেতে পারে, ইয়েটা অ্যাটমসফিয়ার প্রেশারটা অনেক 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 কমে যাবে, ঠিক না? যেমন আমরা যদি এই গ্রাফটা একটু দেখি, যে আসলে
জাস্ট ইন্টারেস্টিংলি আসলে জাস্ট 25 কিলোমিটার, জাস্ট আমাদের আর্থ থেকে 25 কিলোমিটার উপরেই, ঠিক না? 25 কিলোমিটার উপরেই কিন্তু আসলে সাংঘাতিকভাবে অ্যাটমসফিয়ারিক প্রেশার, হ্যাঁ জিরো হয় না কিন্তু অ্যাটমসফিয়ারিক প্রেশারটা ড্রপ করে। অ্যাটমসফিয়ারিক প্রেশারটা সাংঘাতিকভাবে ড্রপ করে এবং এটা হচ্ছে প্রায় খুবই 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 কম পরিমাণ ড্রপ করে। অর্থাৎ দেখা যাচ্ছে যে এটা হচ্ছে আহ, কত 2 কিলো প্যাসকেল, অর্থাৎ 100 কিলো প্যাসকেল থেকে 2 কিলো প্যাসকেল বা 3 কিলো প্যাসকেল বা 5 কিলো প্যাসকেলে চলে যায় এরকম। ইভেন মাউন্ট এভারেস্টের কথা যদি আমরা বলি, যে মাউন্ট এভারেস্টে কিন্তু আহ, যতদূর জানা আমাদের যে 33%, অর্থাৎ প্রায় 33% ইয়ে ড্রপ করে, ঠিক আছে? সুতরাং ডিয়ার অল, তোমরা বুঝতেই পারছো আমাদের অ্যাটমসফিয়ার ওয়াই ইজ সো ইম্পর্টেন্ট। তো ডিয়ার অল, তাহলে আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।